দিল্লির মসনদ দখলের লড়াই যত এগিয়ে আসছে ততই কাছে আসছে বিরোধীরা। সোমবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার আমন্ত্রণে বেঙ্গালুরুতে নৈশভোজে যোগ দিল 26টি দলের নেতা নেত্রীরা। বিজেপি বিরোধী দলগুলোর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। নৈশভোজের আসরে দেখা গেল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদবদের। বৈঠকে যে বিরোধীদের ইতিবাচক আলোচনা হয়েছে সে কথাই শোনা গেল নেতা নেত্রীদের মুখে। দ্বন্দ্ব কাটিয়ে কি বন্ধুত্ব হবে নাকি বাংলার অশান্তি প্রভাব ফেলবে দিল্লির জোটে? মঙ্গলবার মেগা বৈঠকের প্রাক্কালে অবশ্য ডিনার টেবিলে পাশাপাশি দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধীকে। তৃণমূল সুপ্রিমো ও কংগ্রেস নেত্রীর সঙ্গেই একই টেবিলে ছিলেন এম.কে. স্টালিন, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব থেকে শুরু করে উদ্ধব ঠাকরে। প্রাক বৈঠকের নৈশভোজে হাজির ছিলেন সকলেই। তাদের পিছনে জলজল করল বার্তাও, ইউনাইটেড উই স্ট্যান্ড। পাটনার পর এবার বেঙ্গালুরু। বিজেপি বিরোধী দলগুলি ফের একজোট। কর্ণাটকের রাজধানীতে বসেছে বিরোধী দলগুলির দুদিনব্যাপী বৈঠক, যেখানে সোমবার অবশ্য আলোচনা নয়, রইল শুধুই সৌহার্দ্যের বার্তা। মঙ্গলবার রয়েছে মেগা বৈঠক, যে বৈঠকের আগে সোমবার ছিল ডিনার, যেখানে পাশাপাশি বসেছিলেন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। যে দৃশ্য অবশ্যই প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অস্বস্তি বাড়াবে, কারণ বঙ্গে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসা নিয়ে ক্রমশ তৃণমূল সরকারকে নিশানা করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সেখানে বেঙ্গালুরুতে পাশাপাশি বসে ডিনার এবং মমতা সোনিয়ার ইউনাইটেড বার্তা জাতীয় ও রাজ্য রাজনীতির মোড় আগামী দিনে কোন দিকে ঘোরায় সেটাই দেখার। ডিনার সেরে বেরোনোর পথে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য চেনা ভিক্টরি সাইন দেখিয়ে ইতিবাচক আলোচনার ইঙ্গিত দিয়েছেন। বৈঠকে যে বিরোধীদের ইতিবাচক আলোচনা হয়েছে সে কথাই শোনা গেল নেতা নেত্রীদের মুখে। বৈঠক থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, খুব ভালো বৈঠক হয়েছে। শুধু মমতা নন, বিরোধী ঐক্য যে ক্রমশ জোরদার হচ্ছে সে কথা উল্লেখ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। বৈঠক শেষে টুইটে তিনি জানিয়েছেন, সামাজিক ন্যায়, সর্বাঙ্গীন উন্নয়ন আর দেশের উন্নতির স্বার্থে সমমনোভাবাপন্ন দলগুলি একজোট হয়ে কাজ করবে। সংবিধান মেনে যাতে দেশ চালানো হয় তার পক্ষেই বিরোধী জোটের এই লড়াই বলে মন্তব্য করেছেন তিনি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এম.কে. স্টালিন, অরবিন্দ কেজরিওয়াল, নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বৈঠকের শুরুটা যে খুব ভালো হয়েছে সে কথা জানিয়েছেন কংগ্রেস নেতা বি.কে. হরিপ্রসাদ। এদিকে এদিনের বৈঠককে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপি নেতা অমিত মালব্য উল্লেখ করেছেন, দিল্লি যখন জলে ভাসছে তখন বৈঠকে যোগ দিতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল, আর পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন তলানিতে এসে ঠেকেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গালুরু যাচ্ছেন। তবে সোমবারেই শেষ নয়, মঙ্গলবারও বৈঠকে বসবেন বিরোধীরা। এদিন 5 তারা হোটেলে বিরোধীদের জন্য বিপুল আয়োজন করা হয়েছিল। উত্তর ও দক্ষিণ ভারতের প্রায় সব বিখ্যাত খাবার জায়গা করে নিয়েছিল তালিকায়। কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গার মিষ্টিও পরিবেশন করা হয় বিরোধী দলের নেতাদের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে গতকাল ছিল নৈশভোজ আর আজ বিরোধী জোটের মহা বৈঠক বেঙ্গালুরুতে। কতটা তাৎপর্যপূর্ণ এই বৈঠক? দেখো অনন্যা, আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণেই, কেন্দ্রের শাসক এবং বিরোধী দুই জোটের মেগা বৈঠক আজকে হতে চলেছে। এবং ইতিমধ্যেই বেঙ্গালুরুতে যে বিরোধী জোটের যে বৈঠক সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং সেই বৈঠকে শুধু সোনিয়া গান্ধী নন, মানে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি যিনি রয়েছেন মল্লিকার্জুন খাড়গে, তিনি যেমন রয়েছেন, সোনিয়া গান্ধী রয়েছেন এবং রাহুল গান্ধী রয়েছেন।
এর পাশাপাশি বিরোধী জোটের যারা নেত্রী রয়েছেন, নেতারা রয়েছেন, যেমন ধরো সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের যিনি সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব তিনি যেমন রয়েছেন, আর আরজেডি অর্থাৎ রাষ্ট্রীয় জনতা দল তার সুপ্রিমো যিনি রয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব তিনি রয়েছেন এই বিরোধী জোটের অন্যতম কারিগর বলা যেতে পারে নীতিশ কুমার, যে বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা তিনি রয়েছেন। এবং বিতর্কিতভাবে যে বিতর্ক উঠেছিল যেটা নিয়ে কংগ্রেস এবং আপের মধ্যে, সেই দূরত্ব ঘুচিয়ে দিয়েছিলেন যিনি, তার নাম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মোটামুটি বলা যেতে পারে আজকের এই বিরোধী জোটের মধ্যমণি। এবং তার সাথে রয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এবং রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এর পাশাপাশি বিভিন্ন বিরোধী জোট, দিল্লির আপ নেতা কেজরিওয়াল থেকে শুরু করে সকলেই কিন্তু 26টি বিরোধী দলের নেতারা আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মূলত যেটা এই বিরোধী জোটের কিছুক্ষণের মধ্যে প্রথম যে পর্বটা হবে, সেই পর্বে যেটা ঠিক করা হবে সেটা হচ্ছে এই বিরোধী জোটের নাম, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে অনন্যা, যে প্রথমেই বিরোধী জোটের নাম ঠিক করা হবে। অর্থাৎ এটার নাম কি হবে, যেমন ইউপিএ আগে একটা ছিল, ইউপিএ জোট ছিল, এনডিএ একটা জোট বিজেপি রয়েছে, তেমনি এই জোটের একটা নামকরণ করা হবে, এটা সূত্র মারফত জানা গিয়েছে। তারপরেই কিন্তু শুরু হবে রণকৌশল তৈরি করা। অর্থাৎ তুমি জানো এই মুহূর্তে দেশের 15টি রাজ্য বিজেপির হাতছাড়া এবং বাকি রাজ্যগুলো তো বিদ্রোহের মুখে পড়ছে বিজেপি, শাসক দল বিজেপি। এবং এই মুহূর্তে যার জন্য কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়েছে। এবং তুমি দেখবে যে কর্ণাটকে যখন কংগ্রেস জয়লাভ করলো বিধানসভা নির্বাচনে, তারপরেই কিন্তু পাটনায় 23শে জুন নীতিশ কুমারের উদ্যোগে কিন্তু একটা বিরোধী জোটের বৈঠক হয়েছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং অন্যান্য নেতারাও গিয়েছিলেন। এবার পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত নির্বাচন হলো, সেই নির্বাচনে জয়ের পরে তারপরে কিন্তু এই 17 এবং 18 অর্থাৎ আজকে এই গুরুত্বপূর্ণ যে বৈঠক, সেই বৈঠকের একটাই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথমে নামকরণ হবে এই জোটের নামকরণ, দ্বিতীয়ত হবে যে রণকৌশল তৈরি করা। অর্থাৎ কেন্দ্রে বিজেপি সরকারকে সরাতে গেলে কী রণনীতির অবলম্বন করা হবে সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু মত দেবেন। এবং সেই মত অনুযায়ী কিন্তু আগামী লোকসভা নির্বাচন তুমি জানো যে 2024 সালের এপ্রিল মাসেই ভোট হওয়ার কথা, এবং সেক্ষেত্রে বেশি আর দেরি নেই। সেজন্য কিন্তু বিরোধী জোটরা তৎপর হয়ে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন। এর পাশাপাশি তোমাকে বলি আর একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে বিরোধী জোটের এই বৈঠকের কথা চিন্তা করেই কিন্তু আচমকাই দেখা গেল গতকালই মোদি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আজকে অর্থাৎ 18 আগস্ট তিনি দিল্লির অশোকা হোটেলে এনডিএর 31টি শরিক দলকে নিয়ে বৈঠক করবেন। এর কারণটা হচ্ছে যে কিছুটা হলেও কিন্তু দেখা যাচ্ছে যে এই এনডিএ বা বিজেপি, অমিত শাহ বা মোদি তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এই বিরোধী জোটের বারবার এই বৈঠক নিয়ে। কারণ আজকের যে চূড়ান্ত বৈঠক যেটা বেঙ্গালুরুতে হচ্ছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ শুধু নয়, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং সেই লক্ষ্যে সেই আশঙ্কা থেকেই কিন্তু বিরোধীরা কী পরিকল্পনা নেয় তার জন্যই কিন্তু আজকে আচমকা কিন্তু বৈঠক ডেকে ফেলেছেন, এনডিএর বৈঠক ডেকে ফেলেছেন মোদি। এবং দিল্লির অশোকা হোটেলে এই বৈঠক হবে বিকেল 5টায়। এবং শুধু তাই নয়, 31টি এনডিএর যে 31টি শরিক আছে তাদের সকলকে ডাকা হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে তুমি জানো ইতিমধ্যেই এনডিএর যারা ছোট শরিক রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই বিরোধী জোটের যে নেতা নেত্রীরা রয়েছেন, যেমন ধরো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তুমি নীতিশ কুমার, মল্লিকার্জুন খার্গে বা আপ নেতা কেজরিওয়াল, এই সমস্ত শীর্ষ নেতৃত্বের সাথে কিন্তু এনডিএর যারা ছোট শরিক রয়েছে তারা কিন্তু যোগাযোগ করতে শুরু করেছেন। অর্থাৎ আজকে মোদির যে এই 31টি দলের বৈঠক, এর অন্যতম কারণ হচ্ছে যে কোনো এনডিএর শরিক যাতে এই বিরোধী জোটে যোগ না দেয়, সেজন্য কিন্তু তড়িঘড়ি এই গুরুত্বপূর্ণ বেঙ্গালুরুর যে বিরোধী জোটের বৈঠক, সেই বৈঠক যখন চলছে ঠিক সেই মুহূর্তে কিন্তু একেবারে তড়িঘড়ি বৈঠক ডেকে ফেললেন মোদি। এবং অশোকা হোটেলে তিনি এই 31টি এনডিএর 31টি দলকে নিয়ে বৈঠক করবেন। সেখানে জেপি নাড্ডা বিজেপি সভাপতি তিনি যেমন থাকবেন, অমিত শাহ থাকবেন, রাজনাথ সিং থাকবেন এবং তুমি জানো যে মোদি তিনি নিজেই থাকবেন।
একদম তোমাকে একটা কথা বলতে পারি অনন্যা, যে লোকসভা ভোটের রাজনৈতিক প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেল আজ থেকেই, এটাই বলা যেতে পারে। কেননা আজকেই 18 আগস্ট একদিকে যখন মানে কেন্দ্রের বিরোধী জোট তারা যেমন প্রস্তুত হচ্ছে রাজনৈতিক লড়াই ময়দানে নামার জন্য কৌশল তৈরি করছে, ঠিক তেমনি নিজেদের গড় ঠিক রাখার জন্য নিজেদের জোটকে ঠিক রাখার জন্য আবার এনডিও কিন্তু অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনিও এনডিওর বৈঠক ডেকেছেন। ফলে একেবারে পরিষ্কার যে লোকসভা ভোটের আর সময় নষ্ট করতে চাইছে না কোনো দলই। কেন্দ্রের শাসক দল চাইছে যে তারা আবার ক্ষমতায় ফিরতে, আর বিরোধী দল অর্থাৎ এক কাট্টা হয়েছে। তুমি জানো কংগ্রেস শুধু নয়, সমস্ত বিরোধী দল 26টা বিরোধী দল তারা কিন্তু এক কাট্টা হয়েছে যে কেন্দ্র থেকে বিজেপিকে বরখাস্ত করতে। ফলে আজ থেকেই কিন্তু লোকসভা নির্বাচনের যে রাজনৈতিক প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেল, এটা বলাই যায় অনন্যা। একদমই তুমি যেমনটা বললে যে এই যে বৈঠক, সেই বৈঠকের ফলে কিন্তু এই চাপে পড়ে গিয়েছে বিজেপি, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু তোমাকে আরো যে বিষয়টা জানতে চাইবো, শুভেন্দু অধিকারী আজকে টুইট করেছেন এই বৈঠকের পরিপ্রেক্ষিতে যে বাংলায় কুস্তি আর দিল্লিতে বেঙ্গালুরুতে দোস্তি, অর্থাৎ এই যে একটা কংগ্রেসের সাথে জোটবদ্ধভাবে কাজ করছে তৃণমূল কংগ্রেস, এতে কি রাজ্য রাজনীতিতে কোনো রকম মোড় আসতে পারে? যেহেতু পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি যে বারংবার শাসক দলের দিকে কিন্তু আঙুল তুলেছে কংগ্রেস, সেখানে দেখা গেল গতকাল যে নৈশভোজে সোনিয়া গান্ধীর পাশে বসেই নৈশভোজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এটা কি কংগ্রেসকে কোনোভাবে অস্বস্তিতে ফেলবে না আবারও বন্ধুত্ব পাকাপোক্ত হবে, কি মনে করছো? দেখো, কংগ্রেস হাইকমান্ড সূত্রে অনন্যা যেটা জানা গিয়েছে যে বৃহত্তর স্বার্থে অর্থাৎ দেশের রাজনীতিতে একটা বৃহত্তর স্বার্থে তারা কিন্তু সব দল অর্থাৎ কংগ্রেস, তৃণমূল এবং সমস্ত দল তারা কিন্তু একজোট হয়েছে। এবং একটা পশ্চিমবঙ্গ রাজ্য, সেই রাজ্যে কংগ্রেস যেখানে কোনো ক্ষমতাতেই নেই বা কংগ্রেস যেখানে প্রায় ম্রিয়মান বলতে পারো বা একেবারে মুছে যাওয়ার মতো অবস্থা রয়েছে, সেই কংগ্রেসকে, বাংলার কংগ্রেসকে গুরুত্ব দিয়ে আবার তোমার গুরুত্ব দিয়ে শীর্ষ যে হাইকমান্ড রয়েছে কংগ্রেসের, তারা একটা দেশীয় রাজনীতি অর্থাৎ দেশীয় রাজনীতি বলতে কেন্দ্রীয় রাজনীতিতে তারা কিন্তু একটা পরস্পরের সাথে জোটবন্ধন আবদ্ধ হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু এই বাংলায় যে কংগ্রেসের সাথে যে তৃণমূলের বিরোধিতা, সেটা একদম সেপারেট পার্ট, এটা একটা সেপারেট অংশ। এটার সাথে বৃহত্তর ক্ষেত্রে অর্থাৎ বারবার যেটা হাইকমান্ড সূত্রে বলা হচ্ছে যে বৃহত্তর স্বার্থে বৃহত্তর ক্ষেত্রে তারা জোট করবেন। এবং সেজন্যই কিন্তু গতকাল নৈশভোজে কিন্তু সোনিয়া গান্ধী তার পাশেই বসিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈশভোজে আমরা আহার করতে দেখেছি। এটার একটা অন্যতম কারণ হচ্ছে দেশের যে সবচেয়ে বড় সমস্যা এখন, যে বিজেপির মোদীর নেতৃত্বে যে একনায়কতন্ত্র চলছে দেশে, যে গোটা দেশ বিক্রির চক্রান্ত চলছে, সেটাকে আটকাতেই কিন্তু সব দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা একজোট হয়েছে। এবং এটা বারবার হাইকমান্ড সূত্রে জানানো হয়েছে যে বৃহত্তর স্বার্থে তারা কিন্তু জোটবদ্ধ হবেন। এক্ষেত্রে কিন্তু বাংলার রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। এক, দু নম্বর হচ্ছে শুভেন্দু যেটা বলেছেন সেটা সম্পূর্ণ তার একটা বলতে পারো প্যানিক থেকে বলেছেন। কেননা এই কারণেই যে বঙ্গ বিজেপিকে কিন্তু সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এক নম্বর, বঙ্গ বিজেপিকে সেভাবে গুরুত্ব দিলে পরে বঙ্গ বিজেপির যে নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। এই কারণে হতাশ হচ্ছেন যে এত কিছুর পরেও কিন্তু বাংলার পঞ্চায়েত নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছে, তৃণমূল কংগ্রেসের কে জয়ী করেছে। সেক্ষেত্রে যে বিজেপির এখন এই যে কথাটা বলাতে বিজেপির শুভেন্দু অধিকারী যে বাংলায় কুস্তি আর দিল্লিতে বেঙ্গালুরুতে দোস্তি, এই কথাটার কটাক্ষ করেছেন তিনি একেবারে হতাশার থেকে। কারণ তিনি জানেন যে এই মুহূর্তে যদি বিজেপিকে আটকাতে পারে একমাত্র সেটা হচ্ছে কংগ্রেস এবং তৃণমূল বা বাকি যারা জোট রয়েছে সেই জোট শক্তি আটকাতে পারবে। এবং এটা কিন্তু একটা বিজেপির পক্ষে অশনি সংকেত, এবং এই অশনি সংকেত থেকেই কিন্তু এবং হতাশাগ্রস্ত হয়েই আমি মনে করি যে শুভেন্দু অধিকারী এই ধরনের কটাক্ষ করেছেন যে বাংলায় কুস্তি আর বেঙ্গালুরুতে দোস্তি। অনন্যা।
একদমই তুমি যেমনটা জানালে আমাদের গৌতম, যে শুভেন্দু অধিকারী এবং সমগ্র বিজেপি দল অনেকটাই চাপে পড়ে গেছে বিরোধীদের এই জোটের ফলে, এবং লোকসভা নির্বাচনের প্রাক্কালে এমন জোট কিন্তু অনেকটাই কোণঠাসা করে দিচ্ছে বিজেপিকে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, আজকের এই বৈঠকেই কি ঠিক হয়ে যাবে লোকসভা নির্বাচনে কটা আসনে লড়বে কোন দল? দেখো অনন্যা, কটা আসনে কোন দল লড়বে সেটা সবচেয়ে বড় কথা নয়। আজকে যে প্রথম রণকৌশলটা তৈরি হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন থেকে বলে আসছিলেন, জোটের বার্তা দিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে যে রাজ্যে যে দল শক্তিশালী বা যে এলাকায় যে দল শক্তিশালী সেই এলাকায় সেই দলকে আসন দিতে হবে। এটা একদম পরিষ্কার চিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বার্তা, সেটা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য হবে এই কারণেই যে দেখো আজকে বাংলায় যদি আমি পশ্চিমবঙ্গের কথা ধরি, সেখানে তৃণমূল যথেষ্ট শক্তিশালী, কিন্তু তৃণমূল শক্তিশালী হলেও এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে বা কংগ্রেস এবং সিপিএম তারাও রয়েছে। যদি লোকসভা নিরিখে ভোট হবে, জোটের নিরিখে ভোট হয়, তাহলে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এই তিনটা দল পশ্চিমবঙ্গের লোকসভা আসনে লড়বে জোটের হয়ে। তাহলে যে সমস্ত আসনগুলো দেখা যাচ্ছে যে তৃণমূলের দখলেই রয়েছে, সেগুলো তৃণমূলেই থাকবে, নেবে। এবং যেখানে কংগ্রেস শক্তি আছে, আমি উদাহরণস্বরূপ বলতে পারি তোমাকে, যেমন মুর্শিদাবাদ কংগ্রেসের ঘাঁটি, এবং কংগ্রেসের সেখানে 3টে আসন রয়েছে, লোকসভা আসন 3টে রয়েছে। তো সেখানে কংগ্রেসকেই সিট দেওয়া হবে এই কারণেই যে কংগ্রেসের শক্তি বেশি। আবার কোথাও যদি সিপিএমের শক্তি তৃণমূল এবং তৃণমূল এবং কংগ্রেসের থেকে বেশি থাকে, সেই আসনটা সিপিএমকে ছাড়া হবে। এভাবেই গোটা দেশে যে দল যেখানে বেশি শক্তিশালী, অর্থাৎ যে দলের ভোট ব্যাংক যত বেশি যেখানটায়, সেই দলকেই কিন্তু প্রার্থী দেওয়া হবে। এবং এই নিরীক্ষে কিন্তু রাজনৈতিক যে পরিসংখ্যান যেটা বলছে যে ভোটের অঙ্কে, অর্থাৎ যে লোকসভার ভোট হবে সেটা একটা বৃহত্তর ভোট। তুমি জানো যেটা গ্রাম পঞ্চায়েত বা বিধানসভা ভোট না, বিশাল এরিয়া নিয়ে 7টি বিধানসভা নিয়ে একটা লোকসভার ভোট হয়। এই 7টা বিধানসভা যে দেখতে হবে, এই 7টা বিধানসভায় কোন দলের আধিপত্য বেশি। সেখানে যদি কংগ্রেসের আধিপত্য বেশি হয় তাহলে অবশ্যই কংগ্রেস সেখানে টিকিট পাবে, যদি সিপিএমের আধিপত্য বেশি হয় তাহলে সিপিএম টিকিট পাবে, যদি সেখানে তৃণমূলের আধিপত্য বেশি হয় তাহলে তৃণমূল হবে। এটা আমি এ রাজ্যের কথা বলছি। সেইভাবেই কিন্তু বিভিন্ন রাজ্যে এইভাবে কিন্তু আসন বন্টনের সম্ভাবনা রয়েছে। কেননা বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে বুঝিয়েছেন। তুমি জানো এটা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক হয়েছে, কেননা পাঞ্জাব একটা সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, যে পাঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে আপ ওখানে দখল করেছে বিধানসভা। সেখানটায় দেখতে হবে, মানে খুব বুঝে শুনে এই যে জোট, আপ নেতা কেজরিওয়াল, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, জেডিইউ নেতা নীতিশ কুমার, এরা সকলে মিলে বসে ঠিক করে যেটা সিদ্ধান্ত নেওয়া হবে যে দল যে এলাকায়, যে বিধানসভা এলাকা বা যে লোকসভা এলাকায় ক্ষমতা বেশি এবং তাদের ভোট ব্যাংক বেশি, সেইভাবে আসন বন্টন করা হবে। একটা পরিষ্কার চিত্র দেখা যাচ্ছে যে লোকসভা ভোট বিজেপি বনাম বিরোধী জোট, এটাই কিন্তু হতে চলেছে। অনন্যা, অনেক ধন্যবাদ গৌতম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবার জানিয়ে রাখি, আজ বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠক, এবং সেই মেগা বৈঠকেই কিন্তু আজ ঠিক হয়ে যাবে বিরোধী জোটের নাম, এমনটাই জানা যাচ্ছে। এবং তার সাথে এটাও জানা যাচ্ছে 2024 লোকসভা ভোটের রণকৌশলও এদিন স্থির করা হবে আজকের বৈঠক থেকেই।